নমস্কার বন্ধুরা, আমি সুমন চলে এলাম আমার আরেকটা ভিডিও নিয়ে। আমরা যারা চাকরি করি অথবা ব্যবসা করি, কিছুদিন যাওয়ার পর যখন আমাদের ইনকাম আস্তে আস্তে স্টেবল হতে থাকে, তখন আমাদের প্রত্যেকেরই ইচ্ছা হয় যে আমাদের নিজস্ব একটা বাড়ি হোক, যেখানে আমরা প্রত্যেকে একসাথে থাকি এবং যাতে আমরা ভাড়ার থেকে বেরিয়ে এসে নিজেদের একটি অ্যাসেট তৈরি করতে পারি। অথচ আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে কলকাতার মতো শহরে বা ইন্ডিয়ার বা ভারতের দেখতে গেলে ভারতবর্ষের যে কোনো শহরে আপনি যদি একটি ফ্ল্যাট কিনতে চান, আপনাকে এখন লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে। সবার কাছে সেই টাকা উপস্থিত থাকে না। তাই আমাদের উপায় কি? ব্যাংক লোন। ব্যাংক লোন, আমরা ব্যাংকের কাছে যাই, গিয়ে বলি যে আমরা একটি প্রপার্টি কিনবো। সেই প্রপার্টিটা ধরা যাক 50 লক্ষ টাকা দাম। ব্যাংক আমাদেরকে বলে আপনাকে 20% ডাউন পেমেন্ট করতে হবে। যেরকম তাহলে 50 লাখের 20% হচ্ছে 10 লাখ টাকা। অনেক সময় ব্যাংক 20% কম দিলেও চলে যায়। অনেক সময় ব্যাংক বলে যে না, আপনি 10% দিন, আমরা 90% ফাইন্যান্স করে দেবো। তো সেটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। এবং আমরা কি করি, আমরা তো ধরে নেওয়া যাক মোটামুটির ওপর 20% আমরা ডাউন করি নিজেরা। যেরকম 50 লাখ হলে 10 লক্ষ টাকা আমরা ডাউন করি, ব্যাংকের থেকে 40 লক্ষ টাকা ঋণ নিই, নিয়ে আমরা ফ্ল্যাটটি কিনে ফেলি এবং ফ্ল্যাটে আমরা বসবাস করা শুরু করলাম। তারপর হিট করে যেটা আমাদের প্রত্যেক মাসে ইএমআই। এই ইএমআই যদি হোম লোনের ক্ষেত্রে হয়, সেটি আমরা সাধারণত নিয়ে থাকি একটু লম্বা টেনিওরের জন্য। কারণ বাড়ি একটি স্থাবর সম্পত্তি, সেখানে তো আমরা ফ্যামিলি নিয়ে বসবাস করব। মা, বাবা, সন্তানাদি, বউ এবং পুরো ফ্যামিলিটাই আমরা সেখানে থাকবো। সেটাই আমাদের লং টার্ম প্ল্যানিং। তো সেইখানে যখন থাকা শুরু করি এবং আস্তে, আস্তে ইএমআইটা হিট করে, তো অনেক সময় আমরা কি করি যে ব্যাংক আমাদেরকে বলে যে আমাদের একটুখানি লম্বা টেনিওরে যেতে হবে, যাতে আমাদের ইএমআইটা কমে যায় এবং আমরা সেই ফাঁদে পা দিয়ে দিই। ব্যাংক আমাদেরকে অর্ধেকটা বলে এবং আমরা সেই অর্ধেক ইনফরমেশনের মধ্যে পা দিয়ে ফেলি। এই ভিডিওটি আমি বানাচ্ছি কিন্তু আপনাদেরকে ব্যাংক লোন নিয়ে বাড়ি কেনার থেকে বিরত থাকার জন্য নয়। কিন্তু আমি চাই আপনারা যখন একটি ডিসিশন নেবেন, আপনারা পুরো সত্যিটা জেনে নিয়ে ডিসিশনটি নেবেন। তারপর আপনাদের উপর সম্পূর্ণ। আপনার আয় করা পয়সা আপনি কিভাবে খরচা করবেন সম্পূর্ণ আপনার উপর। কিন্তু আমি শুধুমাত্র কিছু, কিছু ইনফরমেশন এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই। লোনটি নেওয়ার সময় কিভাবে হিসাব করবেন, ব্যাংকের সাথে কিভাবে কথা বলবেন, কি, কি পয়েন্ট আপনাদেরকে দেখতে হবে, কখন ইএমআই লম্বা নেওয়া উচিত, আ কখন ইএমআই এর পরিমাণ বেশি নেওয়া উচিত। তো সেই সবগুলোই আমরা আজকের এইখানে আলোচনা করব এবং ভিডিওটির দ্বিতীয়াংশে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ধরুন আপনি একটি ব্যাংক লোন নিয়ে নিলেন ৩০ বছরের। ৩০ বছর মানে একটা বিশাল লম্বা টাইম। তো ৩০ বছর অবধি লোনটাকে না টেনে কিভাবে তাড়াতাড়ি একটি ব্যাংকের হোম লোন আমরা বন্ধ করতে পারি, সেই বিষয়টার উপর। আসুন দেখে নেওয়া যাক কি করা যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক হোম লোনের ক্যালকুলেশন হয় কিভাবে। মানে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব, আপনি যখন ব্যাংকে গেলেন, ব্যাংকে গিয়ে বললেন আমার 50 লাখ টাকার একটি হোম লোন চাই, তখন ব্যাংক কিভাবে পুরো জিনিসটা ক্যালকুলেশন করবে, তার রিপেমেন্ট শিডিউল কিভাবে তৈরি হয়, এবং শুধুমাত্র হোম লোনের ক্ষেত্রে না, এটা যে কোনো রকম ব্যাংকের থেকে লোন নিতে গেলে ক্যালকুলেশন মোটামুটি একই রকম। আমরা যে উদাহরণটি নেব সেটা হচ্ছে একটি লোক, সে 50 লাখ টাকার একটি ফ্ল্যাট কিনতে গেছে। তো ব্যাংক বলেছে 20% আপনি ডাউন করুন, সে 10 লক্ষ টাকা জোগাড় করেছে। ব্যাংক তাকে 40 লক্ষ টাকা ফাইন্যান্স করবে সেই প্রপার্টিটা কেনার জন্য। তখন সেই ক্যালকুলেশন কিভাবে হয়, আসুন আমরা দেখে নিই। গুগলে খুব ইজিলি আপনারা যদি হোম লোন ক্যালকুলেটর সার্চ করেন, আপনারা বিভিন্ন হোম লোন ক্যালকুলেটর পেয়ে যাবেন। তো আমি এখানে গ্রো নামক সংস্থাটির হোম লোন ক্যালকুলেটরে পুরো জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেখাবো। এর লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা ক্লিক করে নিজেদের মতো ক্যালকুলেশনটা চেঞ্জ করে নিতে পারেন। তো এইখানে দেখুন, আমাদের এইখানে প্রথমেই বলেছে লোন অ্যামাউন্ট দিতে হবে। তো আমার উদাহরণের মতো 50 লাখ টাকা আমার বাড়ির দাম, 40 লক্ষ টাকার লোন লাগবে। তো আমি এখানে 40,000, 4 লাখ, 40 লক্ষ টাকার লোন নিলাম এবং ব্যাংক আপনাকে একটা রেট অফ ইন্টারেস্টে একটা লোন দেবে। সাধারণত ডিপেন্ডিং আপন আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা আপনার সিবিল স্কোর কেমন, 7 to 8%, এখন এই ভিডিওটি রেকর্ড করার সময় 7 to 8% এর মধ্যে মোটামুটি রেটটা থাকে। তো আমরা তার মাঝামাঝি 7.5% ধরে নিই, ক্যালকুলেশনটা করবো। তো আমি এখানে 7.5 দিয়ে দিলাম।
লোন টেনিওর। এবার আপনি দেখুন, আমি যদি 5 বছরের জন্য এটা নিই, তাহলে কি হবে? আমাকে নিচে হিসেব করে দিচ্ছে, আমি যদি 40 লক্ষ টাকা ঋণ নিই, আর যদি 5 বছরের জন্য নিই, তাহলে আমাকে 80,000 টাকা ইএমআই পেমেন্ট করতে হবে। এবং সেই 80,000 টাকা ইএমআই পেমেন্ট করে আমি যখন টাকাটি ফেরত দেব, 40 লক্ষ টাকা হচ্ছে আমার ঋণ, আমি তার উপর 8 লক্ষ টাকার কাছাকাছি সুদ দেব। তাহলে টোটাল আমি 48 লক্ষ টাকা ফেরত দিলাম। তাহলে ব্যাংক আমার থেকে 8 লাখ টাকা প্রফিট করলো, এবং এর বাইরে আরো চার্জেস থাকবে, ওদের ডকুমেন্টেশন চার্জেস, প্রসেসিং চার্জেস, সেগুলো আমি নিয়ে আলোচনা করছি না, সেগুলো আপনাকে আপনার ব্যাংকের সাথে কথা বলে জানতে হবে। কিন্তু মোটামুটি শুধুমাত্র লোনটার জন্য 48 লক্ষ টাকা আপনি ফেরত দিলেন। কিন্তু এটা একটু আনরিয়ালিস্টিক সিনারিও, কারণ 80,000 টাকা ইএমআই ইজ বিগ। আর আমরা জেনারেলি হোম লোন 5 বছরের জন্য নিই না, 25 থেকে 30 বছর বা 20 থেকে 30 বছরের মধ্যে নিয়ে থাকি। আমি একটা রিয়েলিস্টিক এক্সাম্পল আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 25 বছর। তো আপনি যদি এখানে 25 বছর করে দেন, তাহলে দেখুন পুরো ক্যালকুলেশনটাই পাল্টে গেল। আমি 40 লক্ষ টাকা ঋণ নিলাম 25 বছরের জন্য 7.5% সুদে। তাহলে আমার ইএমআই হচ্ছে 29,560 টাকা, এবং আমি ফেরত দেব ব্যাংকে 88,67,000 টাকা। তাহলে আমি ঋণ নিলাম 40 লক্ষ টাকা, কিন্তু আমি ব্যাংকে সুদই ফেরত দেব 48 লক্ষ টাকা। টোটাল 88 লক্ষ 67, মানে ধরুন নিয়ার অ্যাবাউট 89-90 লাখ রুপিস আমাকে ব্যাংকে ফেরত দিতে হবে। এইটাই হচ্ছে মেন খেলা। এইবার আপনি একটা সিম্পল ক্যালকুলেশন করুন। ধরুন প্রথম হিট করলো, আপনি এটাই নিলেন যে না ঠিক আছে, চলো আমি 30,000 টাকা মতো অ্যাফোর্ড করতে পারবো, তার বেশি আমার ক্ষমতা নেই, কিন্তু বাড়িটা আমার দরকার। তো আপনি নিয়ে নিলেন। নেওয়ার পর প্রথম বছর আপনি প্রথম বছরে প্রত্যেক মাসে মাসে 30,000 টাকা করে দিতে থাকলেন। তার মানে প্রথম বছর আপনি 3,60,000 টাকা ফেরত দিয়ে দিলেন। তাহলে নর্মাল মানুষের হিসেব কি থাকে? ধরুন 3,60,000 টাকা আমি যদি ফেরত দিই, মোটামুটি 1,03,000 টাকা তো আমি প্রিন্সিপাল ফেরত দিলাম। মানে আমার যেটা আসলটা ফেরত দিলাম। তাহলে আমার 37 লক্ষ টাকার কাছাকাছি আমার এখন প্রিন্সিপালটা থাকা উচিত। বাকিটা না হয় আমি 60,000 টাকা সুদ দিয়েছি। কিন্তু এখানে মজাটা দেখুন। আমি যখন এখানে ইওর অ্যামortization ডিটেলস দেখব, আপনি যখন এটাকে এক্সপ্যান্ড করবেন, ধরুন প্রথম বছর 2026-এর এখন জুন মাস চলছে, প্রথম ইএমআইটা আপনি দেবেন হচ্ছে জুলাই মাসে। তো জুলাই মাসে আপনি যখন 30,000 টাকার কাছাকাছি আপনি ইএমআই দিলেন, খেয়াল করে দেখবেন শুধুমাত্র 4,500 টাকা প্রিন্সিপাল দিয়েছেন, বাকি 25,000 টাকাই চলে গেছে কিন্তু আপনার সুদে। এরম করে যদি পুরো টেবিলটা দেখেন, তাহলে দেখা যাক 2027-এর জুন মাসে কত টাকা ব্যালেন্স আমার পড়ে থাকবে। 2027-এর জুন মাসে যদি যান, তখনও দেখুন আপনার প্রায় 39,43,000 টাকা, মানে কিছুই আপনি দেননি, আপনার প্রায় পুরো মূলটাই পড়ে আছে, পুরো প্রিন্সিপাল অ্যামাউন্টটাই পড়ে আছে। অথচ আপনি কিন্তু 3,60,000 টাকা দিয়ে ফেলেছেন ব্যাংকে। তো আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে, আপনার শুরুর দিকে যদি আপনি স্কেডিউলটা দেখেন এক্সপ্যান্ড করে, আপনি যা টাকা দিচ্ছেন তার প্রায় 90% চলে যায় হচ্ছে ইন্টারেস্টে, এবং শুধুমাত্র 10%-এর কাছাকাছি বা আরেকটু কম বেশি হবে, সেইটা যায় হচ্ছে প্রিন্সিপালে। তো প্রথম কটা বছর ব্যাংকের ব্যবসাই হচ্ছে আপনার থেকে সুদটা নেবে। ঠিক আছে? এবং আপনি দেখুন, এবার এবং ইনফ্যাক্ট যদি আপনি সেকেন্ড ইয়ার অব্দিও যান, আপনি সেকেন্ড ইয়ার জুন মাসেও দেখুন আপনার শুধু 1 লক্ষ টাকার কাছাকাছি দেওয়া হয়েছে। অথচ আপনি কিন্তু 7.5 লাখ টাকার কাছে পেমেন্ট করে ফেলেছেন ব্যাংকে। আপনার মূল কিন্তু 1 লক্ষ টাকা, 1.2 lakhs মতো এখানে আছে, 1.2 lakhs মতো কমেছে। এরকম করতে করতে আমরা পরের ক্যালকুলেটরটায় যাই, যেখানে একটু গ্রাফিক্যালি একটু ছবি আকারে দেখিয়ে আপনাদের জন্য জিনিসটা একটু সুবিধা হবে। তার লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় ক্যালকুলেশন করতে। এই পুরো ক্যালকুলেশনটা আমি এই পেজটার মধ্যে দেব। এই পুরো ক্যালকুলেশনটা আমি এই পেজটার মধ্যে দেবো। তাহলে আমার আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল আমি পাল্টে দিলাম, 40 লাখ টাকা দিয়ে দিলাম। রিমেনিং টেনিওর অফ লোন আমি 25 বছরের জন্য নিয়েছি। তো 25 বছর মানে হচ্ছে প্রায় 25 × 12 হচ্ছে 300। আমার লোন হচ্ছে 300 মাসের, আর আমি 7.5% লোন নিয়েছি। ঠিক আছে? এইখানে দেখুন, এখানে পুরো একটা গ্রাফ আকারে আমাকে দেখাচ্ছে।
আমাকেও বলে দিচ্ছে আমার ইএমআই হবে 29,560 টাকা 300 মাসের জন্য, এবং আমি এবং আমি টোটাল যে ইন্টারেস্টটা ফেরত দেবো সেটা হচ্ছে 48 লক্ষ টাকা, সেম আমাকে যেটা ওই গ্রুপে বলেছে। কিন্তু এইখানে দেখুন আমাকে একটা গ্রাফ আকারে বলেছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার ইন্টারেস্ট কিভাবে কমছে পার মান্থ। আমি কিন্তু দিয়ে যাচ্ছি 36,000। সেই 36,000 এর মধ্যে ফার্স্ট মান্থে আমার ইন্টারেস্ট হচ্ছে 25,000 টাকা, এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 4560, মানে 4,560 টাকা। পরের মাসে আপনি যদি এরকম করে মাউসটাকে নিয়ে আসেন এবং দেখাবে যে আফটার ধরুন 3 বছর, 36 মান্থে আপনি যে 30,000 টাকাটা দিচ্ছেন তার 23,000 টাকাই আপনার সুদে চলে যাচ্ছে, 5,000 টাকা শুধু প্রিন্সিপালে যাচ্ছে। এবং এবং আপনি যদি দেখেন এই লাইনটা হচ্ছে আমার সুদ কিভাবে কমছে এভরি মান্থ, আর এই লাইনটা হচ্ছে আমার প্রিন্সিপাল পে কিরকম করে বাড়ছে। তাহলে মোটামুটি যদি দেখবেন এইখানে, প্রায় এইখানে এসে আপনার ইন্টারেস্ট আপনি যা মাসে দিচ্ছেন এবং মূল টাকা অর্থাৎ প্রিন্সিপাল আপনি যে মাসে দিচ্ছেন সেটা মোটামুটি কাছাকাছি সেম হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন এটা কবে হচ্ছে, 208 নাম্বার মাসে গিয়ে। 208 নাম্বার মাস মানে প্রায় 17 বছর পর গিয়ে সেম হয়। তো ব্যাংক তার আগে অবধি কিন্তু আপনার টাকার থেকে ম্যাক্সিমাম ইন্টারেস্টটা ব্যাংক নিয়ে নেয় হোম লোনে, এবং তারপর আস্তে আস্তে আপনার ইন্টারেস্টটা কমতে থাকে, আপনার তখন প্রিন্সিপাল শোধটা আস্তে আস্তে বাড়তে থাকে। এরকম করে আপনি টোটাল ফেরত দেবেন হচ্ছেন 88 লক্ষ টাকা, অথচ আপনি নিয়েছিলেন 40 লাখ রুপিস। তো এটাই হচ্ছে যে কোনো রকম লোনের খেলা। তো এটা আমরা হোম লোনের এক্সাম্পল দিয়ে বলেছিলাম। আম, এটা আপনি যে কোনো রকম, আপনি যদি কার লোন নেন, আপনি যদি অন্যান্য কোনো পার্সোনাল লোন নেন, পুরো জিনিসটা একই রকম ক্যালকুলেশনের মধ্যে হয়। ব্যাংক আপনাকে যে টাকাটা দিচ্ছে, ব্যাংক তার জন্য একটা রিস্ক নিচ্ছে, সেই রিস্কের জন্য সেটা মিটিগেট করতে ব্যাংক আপনার থেকে একটা সুদ নিচ্ছে। কিন্তু এই শুরুর দিকে আপনার সুদের অঙ্কটা কিছুই কমবে না, পুরোটাই, সরি, শুরুর দিকে আপনার মূল অ্যামাউন্টটা মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট ফ্রম দ্য লোন কিছুই কমবে না, পুরোটাই আপনি যা দিচ্ছেন সেটা ব্যাংকের সুদে চলে যাবে। এবং শেষের দিকে গিয়ে 17-18 বছর থেকে আস্তে আস্তে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা অনেক বেশি করে শেষ হবে। তাহলে এইবার আমরা যেটা পরের পার্টে যাব ভিডিও, সেটা হচ্ছে এই জিনিসটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, বা তাড়াতাড়ি কিভাবে লোনটাকে আমরা সুষ্ঠুভাবে ক্লোজ করতে পারি। কারণ দেখুন, সবার কাছে ক্যাশ, অত টাকা ক্যাশ হয় না, 50 লক্ষ টাকা ক্যাশ প্রত্যেকের কাছে দেওয়া সম্ভব না। কিন্তু কিভাবে এটা থেকে সিস্টেম্যাটিক্যালি আমরা বেরিয়ে আসতে পারি সেটা নিয়েই আমরা পরের পার্টে আলোচনা করব। ভিডিওটির এই অংশে আমরা আলোচনা করব এই যে হোম লোনটা আমরা নিয়েছিলাম, যেটা প্রায় 17 বছরে গিয়ে আপনি যে ইএমআইটা দিচ্ছেন সেটার যে সুদের অংশটা, বা সেটা সুদের অংশটা মূলের অংশ থেকে কম হচ্ছে এবং মূল অংশটা আপনার তখন বেশি শোধ হচ্ছে। সেটা যদি 25 বছরের লোন হয় প্রায় 17 বছরে গিয়ে হবে। সেটাকে আমরা অনেক আগে কিভাবে করতে পারবো সেটাই আমরা এই অংশে আলোচনা করব। দেখুন, লোন যদি আগে ক্লোজ করতে হয় আপনাকে লোনের মূল শোধ করতে হবে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই মূলের টাকা কিভাবে আনতে হবে সেটাই সিস্টেম্যাটিক্যালি আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব। বাট সেগুলো পরে আসবে। বাট আজকে এখানে আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে কিছু এক্সট্রা টাকা আছে যেটা আপনি এই লোনটায় দিতে পারবেন, এবং সেটা কিভাবে সিস্টেম্যাটিক্যালি দিলে তাড়াতাড়ি ক্লোজ হবে সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। যে আপনার ফাইন্যান্সিয়াল বার্ডেনও অতটা হবে না, কিন্তু আপনার লোনটাও কুইকলি ক্লোজ হবে, এবং তার যে ম্যাথমেটিক্সটা সেটাই আমরা এখানে আজকে দেখবো। 2-3টে উপায় আছে যেটা আপনি হোম লোনে টাকা দিতে পারেন। এক হচ্ছে আপনি কোনো লামসাম টাকা ডাইরেক্টলি দিয়ে দিলেন। আপনার কোনোখান থেকে টাকা এলো হঠাৎ করে, বা কোনো একটা এলআইসি ম্যাচিওর করলো, বা কোনো একটা এফডি ম্যাচিওর করলো, হোয়াট এভার ইট ইজ, এবং আপনার মনে হলো যে না, আপনি সে টাকাটাকে কোনো আপনার ইমিডিয়েট দরকার নেই, অথচ আপনি লোনে দিয়ে দিতে পারবেন, তো আপনি লামসাম সেখানে দিয়ে দিতে পারবেন। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, আপনারা যখন লোন নিয়েছিলেন এই লোনটা দু রকম ইন্টারেস্ট রেটে নেওয়া যেতে পারতো। একটিকে বলা হয় ফ্লোটিং রেট, একটিকে বলা হয় ফিক্সড রেট। ফ্লোটিং রেট কি আপনারা শুনে থাকবেন, প্রত্যেক কোয়ার্টারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজের রেপো রেট পাবলিশ করে। যে আজকে রেপো রেট আপনার খবরে শুনে থাকবেন, আজকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট পাল্টালো না, বা রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমালো বা 25 বেসিস পয়েন্ট বাড়ালো, সেটা যাই হোক। তো সেইটার অনুযায়ী রেপো রেটটা কি, রিজার্ভ ব্যাংক ব্যাংকেদের মানে ব্যাংকরা যখন রিজার্ভ ব্যাংকের থেকে টাকা তোলে সেই কতটা সুদে ব্যাংক টাকা তুলছে, সেই রেপো রেট যখন কমে বাড়ে
আপনি ব্যাংকের থেকে যে টাকাটা তুলেছেন সেই সুদের যে রেটটা হয় সেই রেটটাও কমে বাড়ে। যদি এই দুটো লিঙ্কড হয় সেটাকে বলা হয় ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট। রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ালে আপনার সুদের রেট বাড়বে, রিজার্ভ ব্যাংক রেপো রেট কমালে আপনার সুদের রেট কমবে। এটাকে বলা হয় ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট। আরেকটা হয়, আপনি ব্যাংকের সাথে যখন লোন নিচ্ছেন, ব্যাংকে বলেন আমার এইসবের কোনো দরকার নেই ভাই, তুমি আমাকে বলো আমি 7% ফিক্সড রেটে নেব। আপনার যদি রেপো রেট এখন 3% হয়ে যায় আমি 7% আপনাকে দেবো, বাট আমার রেপো রেট যদি 10% হয়ে যায় আমি আপনাকে কিন্তু 7%ই দেবো। সেটাকে বলা হয় ফিক্সড রেট অফ ইন্টারেস্ট। জেনারেলি হোম লোন ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট হয়, যেহেতু অনেক বড়, মানে আমরা টেনিওরটা অনেক লম্বা হয়, এবং ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট থাকলে আপনাদের কোনো প্রি পেমেন্ট পেনাল্টি দিতে হয় না। প্রি পেমেন্ট পেনাল্টি মানে কি? আপনি যখন মূল আপনার ইএমআই এর বাইরে এক্সট্রা কোনো টাকা দেবেন, তখন ব্যাংক আপনাকে ওখান থেকে একটা পেনাল্টি নিতে পারে। কারণ কি, আপনি তো ওই টাকাটার উপর ব্যাংক সুদ পাবেন। ব্যাংক হয়তো আপনার থেকে 7% রেটে সুদ পেত, ব্যাংক আপনাকে বলবে যে না, আপনি আমাকে 2% রেটে একটা পেনাল্টি দিয়ে দিন, আমি নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। কিন্তু যদি আপনি জেনারেলি ফ্লোটিং রেট অফ ইন্টারেস্টে নেন, তাহলে কিন্তু আপনি ব্যাংক আপনার থেকে কোনো পেনাল্টি নিতে পারবে না। ফিক্সড রেট অফ ইন্টারেস্টে হলে ব্যাংক হয়তো নিলেও নিতে পারে, তো আপনি সেটা চেক করে নেবেন ব্যাংকের সাথে। আপনার কাছে যদি কোনো থোক টাকা আসে এবং সেখান থেকে আপনি মনে করলেন যে আপনি ব্যাংকে কিছু টাকা দিতে পারবেন এই লোনটা শোধের জন্য, তো আপনি এখানে দিয়ে দেবেন ডাইরেক্টলি লামসাম। এবং ধরুন আমি এখানে একটা হিসাব দেখাবো, যে ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা কোনোভাবে এসছে, যেটা লামসাম আপনার কাছে সারপ্লাস আছে, আপনি এই লোনের মধ্যে দিতে চান। তাহলে এই লোনের ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা আমরা দেখে নিই। তো আমরা এই আগের পেজটার মধ্যেই আছি, যেখানে আমাকে বলছে আমার 30,000 রুপিস রেট অফ ইন্টারেস্ট, এই 30,000 রুপিস আমার ইএমআই পড়ছে। আমি এখানে কি করব, আমি বললাম যে না, আমি লামসাম একবার 1 লাখ টাকা আমি দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দেখুন কি হবে। এই 1 লক্ষ টাকা দেওয়ার জন্য আমার 20 মাস টেনিওর কমে যাবে, এবং এই 20 মাস টেনিওর কমার জন্য এখানে আমার ইএমআইটা কিন্তু সেম থাকছে। এখানে আমি আরেকটু পরে আসবো, যদি এখানে আরেকটা অপশন আসবে যেটাতে আমি আরেকটু পরে আসি, যে ইএমআইটা কমিয়ে দেওয়া, বাট আসছি আমি একটু পরে সেটা। তো আমার ইএমআই একই থাকবে, কিন্তু আমার 300 মাসের থেকে সেটা কমে হয়ে গেল 280 মাস, এবং আমি কিন্তু ইন্টারেস্টে 5 লক্ষ টাকা বাঁচিয়ে ফেললাম। তাহলে আমি দিলাম 1 লক্ষ টাকা, আমার ইন্টারেস্ট বেঁচে গেল প্রায় 5 লাখ রুপিস। আমার 48 লক্ষ টাকা সুদ দিতে হতো, আমি সেখানে কিন্তু 43 লক্ষ টাকা দিলেই আমার হয়ে যাবে। তো এনি লামসাম যেটা আপনি স্পেয়ার করতে পারবেন, সেটা সবসময় চেষ্টা করবেন ব্যাংকে দিয়ে দিতে। অবশ্যই সেখানে আপনি পেনাল্টিটা চেক করে নেবেন, কিন্তু সবসময় চেষ্টা করবেন দিয়ে দিতে। এবার এই লামসাম টাকা কিভাবে আসতে পারে? আপনি কোনো বোনাস পেতে পারেন, আপনার কোনো এফডি ম্যাচিওর করতে পারে, আপনার কোনো এলআইসি পলিসি ম্যাচিওর করতে পারে, বা অনেকের অনেক রকম আরো যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে আপনার কোনো টাকা পয়সা এসে থাকে যেখান থেকে আপনি স্পেয়ার করতে পারবেন, সেখান থেকে এটা দিয়ে দিলে আপনার এখান থেকে কিছুটা আম, এখান থেকে সেভ হয়ে যাবে ইন্টারেস্ট। তো আপনার টেনিওর কমে গেল 20 মাস। 20 মাস মানে প্রায় 2 বছরের কাছাকাছি আমি ধরে নিলাম কমে গেল। আপনি 1 লক্ষ টাকা দিলে তাতেই 2 বছর কমে গেল। সেকেন্ড উপায় হচ্ছে, আমি লামসাম তো ধরুন যেমন যেমন আপনি দেবেন দেবেনই। আর একটা সিম্পল উপায় বলছি, 12 মাসে 12টা ইএমআই এর জায়গায় 12 মাসে 13টা ইএমআই দিন, একটা ইএমআই বেশি দিন, ব্যাস এইটুকুই। 30,000 টাকা ইএমআই হলে মাসে আপনার 2,500 টাকার কাছাকাছি মতো আসছে। যদি আপনি 2,500 টাকা সাইডে সরিয়ে রাখতে পারেন, আপনি একটা ইএমআই টাকা বার করে নিতে পারবেন। তো ধরুন আমি বললাম ইয়ারলি আমি 30,000 টাকা করে বেশি দেবো, তার মানে আমি 12 মাসে 13টা ইএমআই দিলাম। ম্যাজিক দেখুন, আপনার অলরেডি 5 বছর কমে গেছে হোম লোন। আপনার 25 বছরের হোম লোন কিন্তু 20 বছরের কাছাকাছি চলে গেল। ঠিক আছে? অ্যান্ড আপনি ইন্টারেস্টে কত টাকা সেভ করছেন? 11 লক্ষ টাকা সেভ করছেন ইন্টারেস্টে। তো মানে মাসে 2,500 টাকা যদি স্পেয়ার করতে পারেন এক্সট্রা, এবং সেটা লামসাম বছরে একবার দিয়ে দিলেন, প্রত্যেক বছর দিলেন, তাহলে কিন্তু আপনি 11 লক্ষ টাকা ইন্টারেস্টে সেভ করতে পারবেন, এবং আপনার 25 বছরের যে হোম লোন প্রায় 20 বছরে শেষ হয়ে যাবে। তাহলে ইট ইজ ম্যাজিক, ভেরি সিম্পল।
কিন্তু এবার হ্যাঁ, আপনারা বলতে পারেন এই 2,500 টাকা আমাদের কাছে এক্সট্রা কোথা থেকে আসবে? দেখুন সেটা একটু আমরা আরো অন্যান্য ভিডিও আলোচনা করব যে এটা হলো ইয়ারলি। এইবার ধরুন আপনি ব্যবসা করেন বা আপনি চাকরি করেন এবং বছর, বছর একটা আমরা উন্নতির দিকে এগোনোর চেষ্টা করি। চাকরির ক্ষেত্রে আপনাদের একটা অ্যাপ্রাইজাল সাইকেল হয়, সেই অ্যাপ্রাইজালে কিছুটা পয়সা আপনাদের বাড়ে। ব্যবসা হলে আমরা সবসময় চিন্তা ভাবনা করি ব্যবসাটা বাড়ানোর ক্ষেত্রে। এবার ধরুন আপনি সেটাতে সাকসেসফুল হতে পারেন, আবার নাও সাকসেসফুল হতে পারেন। ধরা যাক আপনি সাকসেসফুল হলেন এবং আপনার কাছে আপনি যখন এই হোম লোনটা নিয়েছিলেন, আপনার কাছে 30,000 টাকার ক্যাপাসিটি ছিল দেওয়ার। ফর সাম রিজন আপনার প্রতিপত্তি বেড়েছে, আপনার ব্যবসা বেড়েছে, চাকরিতে আরেকটু পদোন্নতি হয়েছে, আপনি অন্য চাকরিতে গেছেন যেখানে স্যালারিটা একটু বেশি। আপনি 30,000 টাকার জায়গায় আপনি অ্যাফোর্ড করতে পারেন, ধরুন আরেকটু বেশি অ্যাফোর্ড করতে পারেন। একটা সিস্টেম্যাটিক উপায়তে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এভরি ইয়ার 10% করে আপনার হোম লোনের ইএমআইটাকে বাড়াতে পারেন। যদি এটা করতে পারেন তাহলে দেখা যাবে আপনার হোম লোনের টেনিওর প্রচুরভাবে কমে গেছে। আমি এখানে একটা সিম্পল ক্যালকুলেশনে দেখাবো যে আপনি যখন হোম লোনটা নিয়েছিলেন তখন আপনার কাছে 30,000 টাকা ক্যাপাসিটি ছিল। আপনার কিছু বছর পর আপনার ক্যাপাসিটি হয়েছে 45,000 রুপিস অব্দি আপনি বেয়ার করতে পারেন। মানে 15,000 টাকা আপনি আরো এক্সট্রা দিতে পারেন হোম লোনে। তাহলে দেখা যাক 30,000 টাকার জায়গায় আপনি যদি 45,000 টাকা করে দেন তাহলে হোম লোনটা কিরকম দাঁড়াবে? সিম্পল। আমি প্রত্যেক মাসে 30,000 টাকার জায়গায় আমি আরো এক্সট্রা 15,000 টাকা দিলাম। দ্যাটস ইট। তাহলে আমি 45,000 রুপিস ইএমআই দিচ্ছি। তাহলে দেখা যাক কি হয়। দেখুন, আমার হোম লোনটা এই যেত 300 মাস অবধি। আমার হোম লোনটা প্রায় অর্ধেক হয়ে গেছে। 133 মাসে শেষ হয়ে যাবে, মানে 11 বছরের কাছাকাছি। এই বাই 11 টু 12 ইয়ার্স আপনি কিন্তু বাই 11 টু 12 ইয়ার্স কি প্রায় 11 বছর। 11 বছরের কাছাকাছি আপনার কিন্তু হোম লোনটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনি দেখুন কত টাকা ইন্টারেস্টে সেভ করছেন। আপনি প্রায় 30 লাখ রুপিস আপনার সুদ কিন্তু সেভ হচ্ছে। তো যেই মুহূর্তে আপনি পারবেন আপনার ইএমআইটা ইনক্রিজ করতে, আপনি ব্যাংকে কল করবেন, বলবেন ভাই আমার ইএমআইটা ইনক্রিজ করে দাও। তাহলে একটা সিস্টেম্যাটিক ভাবে এবং যেহেতু হোম লোনের আপনি একটা শিডিউলের মধ্যে পড়ে যাবেন এবং দেখবেন আপনার এই টাকাটা তখন আপনি সরিয়ে রাখছেনই এবং খুব কুইকলি আপনার হোম লোনটা ক্লোজ হয়ে যাবে। মানে কোথায় 300 মাস, কোথায় 133 মাস, হাফেরও কম হয়ে গেছে এবং সুদে প্রায় আপনি 18 লক্ষ টাকা সুদ পে করছেন। মানে আপনি 30 লক্ষ টাকা, যেখানে 48 লক্ষ টাকা আপনাকে সুদ দিতে হতো, সেখানে শুধুমাত্র 18 লক্ষ টাকা দিতে হচ্ছে এবং 30 লক্ষ টাকা আপনি কিন্তু সুদে সেভ করেছেন। এগুলি কয়েকটা টেকনিক যেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের হোম লোন হোক, কার লোন হোক বা যে কোনো রকম অন্যান্য লোন আছে, আপনারা চেষ্টা করতে পারেন সিস্টেম্যাটিক্যালি আপনাদের উপর বার্ডেন না হয় সেই জিনিসটাকে তাড়াতাড়ি ক্লোজ করে দেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, সেটা সেটা নিয়ে এক্ষুনি আসি। আপনি যখন কোনো লামসাম টাকা ফেরত দেবেন, ধরুন আপনার কাছে 5 লক্ষ টাকা এলো, কথার কথা বলছি, আগেরটা 1 লক্ষ টাকা এক্সাম্পল দিই না, 5 লক্ষ টাকা আপনার কাছে এলো, আপনি বললেন ব্যাংকে দিয়ে দেবেন। তো 5 লক্ষ টাকা দিলে আপনার 83 মাস কমে যাবে। 83 মাস মানে প্রায় 7 ইয়ার্স, 7 বছর কমে যাবে। তো ব্যাংক আপনাকে তখন অপশন দেবে, আপনি ইএমআই কমাতে চান নাকি আপনি টেনিওর কমাতে চান। সবসময় চেষ্টা করবেন টেনিওর কমাতে। ইএমআই কমালে কিন্তু আপনার কোনো লাভ নেই। ইএমআই কমালে আপনার সুদের পরিমাণ কিন্তু সেই একই থাকতে থাকে। আপনার সাময়িক ফাইন্যান্সিয়াল বার্ডেন কিছুটা কম হয়, কারণ মান্থলি আপনাকে কম পয়সা দিতে হচ্ছে। কিন্তু যখনই আপনি টেনিওর লম্বা টানবে, ওই যেরকম ১ম এক্সাম্পলে দেখালাম, শুরুর দিকে আপনার ইন্টারেস্ট খেতে থাকবে, খেয়ে আপনার লং টার্মে কিন্তু কোনো লাভ নেই। আপনি অবশ্যই আপনার বাড়ির যে দলিল আছে ব্যাংকের থেকে নিয়ে আসতে পারবেন, সুদ, আসল সব মিটিয়ে দিয়ে ব্যাংকের থেকে যা টাকা নিয়েছেন। কিন্তু আপনি দেখবেন এট দ্য এন্ড অফ 20 ইয়ার্স, 25, 30 ইয়ার্স গিয়ে আপনি এত টাকা সুদ দিয়ে দিয়েছেন যে আপনার আরেকখানা বাড়ি হয়ে যেত ওই দামের মধ্যে। তো আজকের জন্য এতটুকুই থাক। আসবো পরের ভিডিওটা নিয়ে অন্য কোনো আবার বিষয়ে আলোচনা করতে। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুমনের পাঠশালা। ধন্যবাদ।